এতদিন আমরা যেগুলো করছি সেগুলো হলো কি কিভাবে নিয়ম কানুন গুলো শিখতে হয় সেগুলো সূত্র মুখস্থ করছি আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মুখস্থ করছি। তো আজকে থেকে আমরা প্রশ্নের সমাধানে চলে যাব। ঠিক আছে, বোর্ড প্রশ্নের সমাধানে চলে যাব। আজকে আমরা ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নের সমাধান করব। কথা কি বোঝা গেছে? জি স্যার। ঢাকা বোর্ড 2019 সালের সমাধানে চলে যাব। ভিডিওটা হয়তোবা ইউটিউবে কোনো এক সময় ফ্রিতে আপলোড হবে। হ্যাঁ, ফ্রিতে আপলোড হবে। অনেকেই হয়তোবা ভিডিওটা দেখবা, কিন্তু হয়তো নাও বুঝতে পারো, কারণ আমি ওদেরকে এই প্রশ্নের সমাধান করানোর আগে আমি ওদেরকে প্রিমিয়াম ভিডিও দিয়ে ওদেরকে কিন্তু নিয়ম কানুন গুলো সবকিছু শিখায় ফেলছি। যেহেতু নিয়ম কানুন গুলো সবকিছু শিখায় ফেলছি, তো যার কারণে আমার বিশ্বাস যে ওরা সবাই এখন আমি যেটা শেখাবো সেটা ওরা নিজে থেকে পারবে। আর অনেকেই হয়তোবা এটা নাও পারতে পারো, তবে এই অধ্যায়টা খুব সহজ, তো আজকে থেকে দেখলেও পারা যাবে। তো দেখো, আমি আজকে টার্গেট নিছি যে 2টা প্রশ্নের সমাধান করাবো। কয়টা প্রশ্নের? 2টা প্রশ্ন। 2টা প্রশ্নের সমাধান করাবো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। কোন বোর্ড? ঢাকা বোর্ড 2019। ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। তো ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। সবাই কি খাতা নিয়ে রেডি হইছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। খাতা নিয়ে রেডি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, দীপ কোশ্চেনটা পড়ো। নীরব লিমিটেডের 2018 সালের 31 ডিসেম্বর তারিখের আর্থিক বিবরণী নিম্নরূপ। সম্পত্তি টাকা দায়সমূহ টাকা। সম্পত্তি আছে দান কোঠা 1,20,000, মজুত পণ্য 15,000, অগ্রিম খরচ 5,000, প্রাপ্য হিসাব 40,000, ব্যাংক জমা 10,000, বিলম্বিত বিজ্ঞাপন 5,000, টোটাল হইল 1,95,000। আর দায় সমূহের মধ্যে আছে শেয়ার মূলধন 1 লাখ, রক্ষিত আয় বিবরণী 40,000, 10% ঋণপত্র 25,000, প্রদেয় হিসাব 30,000, টোটাল 1,95,000। আচ্ছা, উক্ত বুঝতে বছরে পারছি। মোট উক্ত বছরে মোট বিক্রয়ের পরিমাণ 7,50,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 4,50,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য কত? 10,000 টাকা। 10,000। এখন ক নাম্বার প্রশ্নে বলছে কোম্পানির বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। কোম্পানির বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। তোমাদেরকে কিন্তু আমি বিনিয়োজিত মূলধনের নির্ণয় করার কিন্তু অনেকগুলো সূত্র লিখে দিয়েছিলাম, মনে আছে সূত্রগুলো? জি স্যার। সূত্রগুলো কি মনে আছে? জি স্যার, 3টা পদ্ধতি শেয়ার করছিলেন স্যার। আমি 3টা পদ্ধতি শেয়ার করছিলাম এবং আমি যে তোমাদেরকে লিখে দিছিলাম, তো সেগুলো কিন্তু মানে ওই যে একটা ছবি দিছিলাম না, ছবির মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল যে এগুলো করলে তোমরা কি বিনিয়োজিত মূলধনের পরিমাণ কি করতে পারবা, নির্ণয় করতে পারবা, তাই না? তো বিনিয়োজিত মূলধন নির্ণয় করার লেখো, ক নাম্বার দিয়ে লেখো বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয়। লিখছো? সবাই তাড়াতাড়ি হাত চালাবা, লিখবা একটু তাড়াতাড়ি। তারপর লেখো বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। এটা একটা সূত্র, মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। সূত্র কি লেখা কি হয়েছে? জি স্যার। আচ্ছা, দেখো আমাদের মোট সম্পত্তি কত টাকা দেয়া আছে? স্যার 1,95,000। তাহলে মোট সম্পত্তির নিচে লেখো 1,95,000। লিখছো 1,95,000? জি স্যার। আচ্ছা, তারপর ভুয়া সম্পত্তি বলো তো কোনটা, কে বলতে পারবে? বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে আমাদের ভুয়া সম্পত্তি, তোমরা জানো। তাহলে ভুয়া সম্পত্তির এখানে লেখো 5,000। স্যার ভুয়া সম্পত্তি জিনিসটা কি স্যার? তো আগে 1 মিনিট, ভুয়া সম্পত্তি জিনিসটা কি এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল জাওয়াদ আনোয়ার। তুমি গ্রুপের
যে পূর্বের ভিডিওগুলো একটু দেখে নিবা কষ্ট করে। তারপর আমি তোমাদেরকে এক বাক্যে বলার চেষ্টা করতেছি, ভিডিও দেখলে আরো ডিটেলসে বুঝতে পারবা। ভুয়া সম্পত্তি বলতে বুঝায়, ধরো ঢাল নাই তরোয়াল নাই নিধিরাম সর্দার। এইটা মানে কি? এই কথাটার মানে হচ্ছে হলো, ধরো তুমি একটা চিকন চাকন শর্টকাট মানুষ, তোমার নাম হচ্ছে ধরো বাঘা, অথবা তোমার নাম হচ্ছে হলো ধরো শক্তিশালী মানুষজনকে কি বলে পালোয়ান, তোমার নাম দিলাম পালোয়ান, তাহলে ব্যাপারটা কি হলো? না না। তো ভুয়া সম্পত্তির বিষয়টা এরকম যে যেটা মানে আসলে নামের কোনো সাথে মানে সম্পত্তি কাজে না। মিল থাকতে হবে, আমার কথা নামের শোনো, সাথে কাজে মিল থাকতে হবে। যেটা অ্যাকচুয়ালি কোনো সম্পত্তি না, যেটা অ্যাকচুয়ালি কোনো সম্পত্তি না, যেটা বিক্রি করা যায় না। সম্পত্তি বলতে আমরা কি বুঝি? যেটা আমরা চাইলেই কি করতে পারি, বিক্রি করতে পারি। সম্পত্তি বলতে আমরা কি বুঝি? যেটা আমরা চাইলেই যেটা আমরা বিক্রি করতে পারি। কিন্তু ধরো এই যে বিলম্বিত বিজ্ঞাপন, এটা কি তুমি কখনো বিক্রি করতে পারবা কারো কাছে? জি না স্যার। না স্যার। যেহেতু এটা আমরা বিক্রি করতে পারবো না, কিন্তু এটাকে আমাদের কি করতে হবে, সম্পত্তির মধ্যে ধরতে হবে, তাই এটাকে ভুয়া সম্পত্তি বলা হয়। বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, তারপরে হচ্ছে প্রাথমিক খরচাবলী, এগুলো হচ্ছে ভুয়া সম্পদ। আমি এটা সংক্ষেপে বললাম, বাদ বাকিটা ডিটেলসে একদিন আলোচনা করা আছে, তুমি পূর্বের ভিডিওগুলো এই অধ্যায়গুলো একটু দেখে নিবা। ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে লেখো 5000 লিখছো? জি স্যার। আচ্ছা, চলতি দায় কত টাকা বলো তো দেখি। 30,000 টাকা প্রদয় হিসাব। 30,000। এখানে একমাত্র চলতি দায় হচ্ছে কত? প্রদেয় হিসাব কত একটাই টাকা? আছে স্যার। 30,000। 30,000। 30,000 এবার টাকা। 30,000 টাকা বসাও, অ্যান্সার কত বেরোলো? স্যার 1,60,000। 1,60,000। এটা বোঝেনি কি বলো? জি 1,60,000। বোঝো নাই এমন স্যার কোনো আমি আছে? বুঝি বুঝছি নাই। স্যার। কোথায় বোঝোনি ফাল্গুনি বলো? স্যার আমি তো মাত্র আসলাম, একটু লেট হয়ে গেছে। আপনারা কি নিয়ে আলোচনা করতেছেন কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি লেখো বিকল্প, এটা আমি তোমাকে পরে বুঝাই দিচ্ছি, ভিডিওটা দেখলেই বুঝবা। লেখো বিকল্প 1, লেখো বিকল্প 1, ওকে স্যার। লেখো বিনিয়োজিত মূলধন সমান। দেখো বিকল্প কতগুলো সূত্র ব্যবহার করে বিনিয়োজিত মূলধন বের করা যায়। লেখো বিকল্প 1, লিখছো? জি স্যার। লেখো বিনিয়োজিত মূলধন সমান বিনিয়োজিত মূলধন সমান স্থায়ী সম্পদ যোগ চলতি সম্পদ মাইনাস চলতি দায়। স্থায়ী সম্পদ যোগ চলতি সম্পদ মাইনাস চলতি দায়। সূত্র কি লেখা কমপ্লিট হয়েছে? জি স্যার লিখছি। আচ্ছা, আমাদের স্থায়ী সম্পত্তি কি কি আছে এখানে? স্যার দালান কোঠা আছে স্যার। একমাত্র স্থায়ী সম্পত্তি কি? দালান কোঠা, দালান রাইট? আচ্ছা, তাহলে স্থায়ী সম্পত্তির ঘরে লেখো 1,20,000। লিখছো? লিখছো নাকি লেখো নাই? 1,20,000। 1,20,000। চলতি সম্পত্তির কিন্তু কয়টা আছে বলো তো দেখি? চলতি সম্পদ স্যার। স্যার চলতি দেখো, অগ্রিম খরচ আছে, প্রাপ্য মজুদ হিসাব পণ্য, আছে, আমার কথা শোনো, ব্যাংক নিজেরা কথা বলো না, আমি বলতেছি শোনো। মজুদ পণ্য চলতি সম্পদ, অগ্রিম খরচ চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, রাইট? আচ্ছা, এখন তোমরা 70,000। এই যে এভাবে বিয়োগ চিহ্ন দিবা। বিয়োগ চিহ্ন দিছো? দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দাও। দিছো? লেখো 15,000 যোগ 5,000 যোগ 40,000 যোগ 10,000। কত হলো? 70,000 70,000। টাকা। চলতি দায় কত টাকা দেয়া আছে? 30,000। তাহলে লেখো বিয়োগ 30,000। এবার ক্যালকুলেশন করো। 1,60,000 টাকা স্যার। এটা বোঝেনি কে কে বলো?
স্যার সূত্র তো আবার এটা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝি নাই স্যার। কোথায় বোঝনি? বুঝছি স্যার। বললাম সূত্রে কোথায় কি বোঝো নাই? মাইনাস নাকি প্লাস চলতি সম্পদ? চলতি শোনা যায়নি। সম্পদ প্রথমে মাইনাস, আমরা সূত্রটা কি লিখলাম? জি স্যার। সূত্র কি লিখছি স্থায়ী বলো তো? সম্পদ, যে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ যোগ চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ঠিক আছে, জি স্যার। এখন কি বুঝছো উসাই? জি স্যার। বোঝো না এমন কেউ আছো? স্যার কালকে আমার অ্যাকাউন্টিং পরীক্ষা যে। আচ্ছা, পরীক্ষা দাও, সমস্যা নাই। এটা বুঝতে পারছো না কি বুঝো নাই সেটা বলো। বুঝছি স্যার। ফাল্গুনি, স্যার আমি সূত্রটাই দেখতে পারি নাই, কেন? নেটে প্রবলেম দিতেছে অনেক। স্যার নেটে প্রবলেম দিতেছে অনেক। তাহলে আচ্ছা, এখন তাহলে বিকল্প 3 লেখো, বিকল্প 2 লেখো, বিকল্প 2। এগুলো তো রেকর্ড থাকবে ফাল্গুনি, এটা একদমই সহজ রেকর্ড থাকবে, তুমি রেকর্ডটা দেখলেই বুঝবা। লিখলাম স্যার। লেখো বিকল্প 2, তারপর লেখো বিনিয়োজিত মূলধন সমান। ও আচ্ছা, বিকল্প 2 বিনিয়োজিত মূলধন সমান স্থায়ী সম্পত্তি যোগ কার্যকরী মূলধন। স্থায়ী সম্পত্তি যোগ কার্যকরী মূলধন। সূত্র কি লেখা হয়েছে? জি স্যার। জি স্যার লেখা হয়েছে। এটা আবার বলেন স্যার, স্থায়ী সম্পত্তি যোগ কার্যকরী মূলধন। যোগ কার্যকরী মূলধন। লিখছো? স্যার কার্যকরী মূলধনটা কি? সেটা বলতেছি, আগে এটা আগে লেখো। চলতি স্থায়ী সম্পত্তি যোগ জি স্যার কার্যকরী লিখছি। মূলধন। ওকে, এখন স্থায়ী সম্পত্তি আমাদের কত টাকা দেয়া আছে? 1,20,000 টাকা। 1,20,000 টাকা। ফাল্গুনি কোশ্চেন করলো কার্যকরী মূলধন জিনিসটা কি? কার্যকরী মূলধন বলতে বুঝায় চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি আমাদের কার্যকরী মূলধন। মূলধন। এই সূত্র কিন্তু তোমাদেরকে আমি আগেই পড়তে বলছিলাম। কার্যকরী মূলধন হ্যাঁ স্যার, সূত্র কি? চলতি সম্পত্তি চলতি সম্পত্তি বাদ চলতি দায়। আমাদের চলতি সম্পত্তি কত টাকা? চলতি সম্পদ হচ্ছে 70,000। 70,000 টাকা। দেখো 70,000 বিয়োগ চলতি দায় কত হাজার? 30,000 টাকা। 30,000। 30,000 টাকা। যোগ বিয়োগ করে ফেলো। 1,60,000 টাকাই স্যার। 1,60,000। বোঝো নাই কে আছো? বুঝছি স্যার। আমি স্যার। কোথায় বোঝনি? কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন নির্ণয় করার সূত্র হলো চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। এটা তো আমাদের দেওয়া চলতি হয়েছিল আগে। সম্পদ কত টাকা? চলতি 70,000। সম্পদ হচ্ছে 70,000, আমরা এর আগে বের করলাম। 70,000। আর চলতি দায় কত টাকা? 30,000। 30,000 টাকা। তাহলে 70,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে থাকে কত? 40,000। 40,000। আর স্থায়ী সম্পত্তি কত হাজার? 1,20,000। 1,20,000। তাহলে অ্যানসার কত হলো? 1,60,000। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তারপর লেখো বিকল্প 3। স্যার চলতি মূলধন কার্যকরী মূলধন বের করতে হলে কি চলতি সম্পদ দিয়ে চলতি দায় মাইনাস করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের কার্যকরী মূলধন। ওকে, লিখছি স্যার বিকল্প 3। আচ্ছা, তারপর লেখো বিকল্প 3। বিনিয়োজিত মূলধন বিকল্প 3 লেখো সমান সমান লিখছি স্যার। শেয়ার মূলধন শেয়ার মূলধন যোগ সঞ্চিতীয় উদ্বৃত্ত। আচ্ছা, শেয়ার মূলধন সঞ্চিত যোগ উদ্বৃত্ত। সঞ্চিতীয় উদ্বৃত্ত যোগ দীর্ঘমেয়াদী দায় যুক্ত যোগ লিখছি স্যার। মাইনাস ভুয়া সম্পদ। শেয়ার মূলধন যোগ সঞ্চিতীয় উদ্বৃত্ত
যোগ দীর্ঘমেয়াদী দায় মাইনাস ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ। সবার কি সূত্র লেখা জি হয়েছে? স্যার। সূত্র লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো বলো। স্যার এখানে কি শুধু মজুত পণ্য, অগ্রিম খরচ আর প্রাপ্য হিসাব এই তিনটাই কি চলতি সম্পদ? এখানে আর কি কি আছে? মজুত পণ্য, অগ্রিম অগ্রিম খরচ, খরচ, প্রাপ্য ব্যাংক হিসাব, জমা। ব্যাংক জমা, এই ব্যাংক চারটা। জমা। ব্যাংক জমা আসছে। বুঝছো নাকি স্যার বুঝো মজুত নাই? পণ্য কি চলতি সম্পদ হবে না? অবশ্যই মজুত পণ্য চলতি সম্পদ, অগ্রিম খরচ চলতি সম্পদ। স্যার মজুত পণ্য, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটা, মাঝখানে চারটা। আর চলতি দায় হয়েছে শুধু প্রদেয় হিসাব, এইটা তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রদেয় হিসাব একমাত্র চলতি দায়। আর তো কোনো চলতি দায় নাই। না না না, আর কোনো চলতি দায় নাই। আচ্ছা, এই যে বিকল্প স্যার তিনের বিকল্প সূত্রটা কি 3 এর দেখছো? সূত্রটা আবার 1,60,000 শেয়ার মূলধন যোগ সঞ্চিত উদ্বৃত্ত যোগ দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী দায় দায় মাইনাস ভুয়া সম্পদ। শোনা যায়নি, শোনা যায়নি স্যার। শেয়ার মূলধন যোগ সঞ্চিত উদ্বৃত্ত যোগ জি। দীর্ঘমেয়াদী ঋণ বা দায় মাইনাস জি। ভুয়া সম্পদ। আচ্ছা আচ্ছা, শেয়ার মূলধন কত টাকা? 1 লাখ। 1 লাখ। সঞ্চিত উদ্বৃত্ত বলতে এই যে রক্ষিত আয় বিবরণী 40,000 টাকা, এইটা। তাহলে 1 লাখ যোগ 40,000। তারপর দীর্ঘমেয়াদী দায় বলতে এই যে 10% ঋণপত্র। একটা কথা মনে 25,000 রাখবা, কোনো কিছুর সাথে যদি স্যার। পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সেটা সেটাই দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী। দায়। যে দায়ের সাথে পার্সেন্ট দেওয়া থাকবে সেই দায়টা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমাদের দীর্ঘমেয়াদী দায় কত হাজার? 25,000। 25,000। আর ভুয়া সম্পদ কত হাজার? 25,000। 5,000। 5,000। যোগ বিয়োগ করো, দেখো 1,60,000। জি স্যার হইছে। ঠিক আছে, স্যার সঞ্চিত উদ্বৃত্ত আবার ওই যে 40,000 টাকা রক্ষিত আয় বিবরণী, ওটাই তো সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে পড়ে। ভুলে গেছি। স্যার তাহলে রক্ষিত আয় বিবরণী এটা কি? শোনো, সংরক্ষিত আয় বিবরণী এটা হচ্ছে আর্থিক বিবরণীর একটা পার্ট। এটা সঞ্চিত আর্থিক বিবরণীতে মানে ওই সঞ্চিত উদ্বৃত্তের ভিতরে রক্ষিত আয় বিবরণীর ইয়েটা লেখা হয়। কথা বুঝতে পারছো? ও, অর্থাৎ বিভিন্ন সঞ্চিত উদ্বৃত্ত সমূহ এর ভিতরে লেখা হয়। এটা আমরা যখন আর্থিক বিবরণী করব তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। যেহেতু আর্থিক বিবরণী করো নাই, এর জন্য আর কি বুঝতে প্রবলেম হচ্ছে। আর্থিক বিবরণী করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, স্যার এই অঙ্কে এটার কোনো কাজ হবে না? বুঝি নাই। এই অঙ্কে এই রক্ষিত আয় বিবরণীর কোনো কাজ হবে না? রক্ষিত এ আয় তো বিবরণীর সঞ্চিত মধ্যেই তো উদ্বৃত্ত হিসেবে সঞ্চিত কাজ করলাম। উদ্বৃত্তের ভিতরেই তো লিখতে হবে রক্ষিত আয় বিবরণী 40,000 টাকা। ভাইয়া ভুয়া সম্পদ কত হবে? 5,000। একজন একজন করে কোশ্চেন করো, নিজেরা কোনো কথা বলো না। ফাল্গুনি কি বুঝতে পারছো? ভাইয়া ভুয়া না স্যার আবার একটু বলেন। কোথায় বোঝো নাই? স্যার এই যে রক্ষিত আয় বিবরণী কি বললেন জানি, এটা একটু শোনো, আবার বলেন। সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে রক্ষিত আয় বিবরণী লেখা হয়। আপাতত এইটুকু বোঝো, আমরা যখন আর্থিক বিবরণী শেষ করব তখন আরো ডিটেইলসে বুঝতে পারবা। ওকে স্যার। আচ্ছা, নাবিলা কি যেন বললা? একটা মেয়ে আরেকটা মেয়ে কি যেন বললা? ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ আগেও ছিল 5,000 টাকা। এই যে বিলম্বিত বিজ্ঞাপন, আমাদের একমাত্র ভুয়া সম্পদই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন 5,000 টাকা। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, অ্যানসার বের করো, কত আসছে? 1,60,000। 60,000। 1,60,000। কারো বুঝতে সমস্যা স্যার। আছে? স্যার জি না বলো বলো। এই যে সংরক্ষিত আয় বিবরণীর পরিবর্তে যদি না রক্ষিত আয় বিবরণীর পরিবর্তে যদি সংরক্ষিত আয় দেওয়া থাকে একই কথা। তাহলে ওইটা একই কথা। হ্যাঁ হ্যাঁ, সঞ্চিত উদ্বৃত্তের ভিতরেই লিখতে হবে। আচ্ছা আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, লেখো বিকল্প 4। বিকল্প 4 কি করবা? একই জিনিসই। ওই আর দরকার নেই। হ্যাঁ স্যার লেখছি যখন করে আমি বলি, ফেলি। শোনো ভালো শোনো লাগবে। বলি, একই জিনিস কিভাবে আমি বলে দিচ্ছি। মালিকানা তহবিল, মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে? মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী ঋণ, ওই একই হিসাব। শেয়ার মূলধনের সাথে সঞ্চিত উদ্বৃত্ত যোগ করতে হবে, ভুয়া সম্পত্তি বাদ দিতে হবে,
দিলেই তোমার ওই একই কাজই, এত কোনো মালিকানা ব্যাপার তহবিল নাই, বাইরে প্লাস একই জিনিস। তারপরে খ নাম্বার প্রশ্নে বলছে চলতি অনুপাত নির্ণয় করো। নাবিলা বলো চলতি অনুপাত নির্ণয় করার সূত্র কি? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। ভেরি গুড, লেখো চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। আর একটা কোশ্চেন করি। আগে এটা হয়ে নেক, তারপরে কোশ্চেন করবা। লেখো চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। হইছে? ইয়েস স্যার। আমাদের চলতি সম্পদ কত? 70,000। চলতি দায় কত? 30,000। তাহলে 70,000 কে 30,000 দ্বারা ভাগ করো, শেষে ইস্টু 1 দিবা, শেষ, অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার হচ্ছে 2.33:1। স্যার তড়িৎ অনুপাতের आंसर হবে 1.63 এই যে এই যে তুমি কিন্তু মার খাবা এখন। তুমি মিয়া কি করতেছো? আচ্ছা, ব্রিলিয়ান্ট স্যার, তার জন্য। বেশি চলতি অনুপাত কি সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। তারপরে লেখো তড়িৎ অনুপাত সমান তড়িৎ সম্পদ ডিভাইডেড তড়িৎ দায়। চলতি অনুপাতের উত্তর কত? 2.33:1। হইছে নাকি হয় নাই? স্যার হইছে। আচ্ছা, তড়িৎ অনুপাত সমান সূত্র লেখো। স্যার তড়িৎ অনুপাত সমান কি জানি বললেন? তড়িৎ সম্পদ ডিভাইডেড তড়িৎ দায়। স্যার চলতি দায় তড়িৎ হয় না দায় কেন? স্যার? চলতি দায় হবে না? তড়িতের জায়গায় কি হ্যাঁ তরল হ্যাঁ লেখা হ্যাঁ, যাবে? তরল মানে দুইটাই সম্পদ। চলে। আমার কথা শোনো, আমার ওই সনাতনটা আমি যেটা করে আসছি, আমরা তো এই তড়িৎ সম্পদ ডিভাইডেড তড়িৎ দায় করে আসছি, আমার ওটাই মাথাতে আসছে। আধুনিক নিয়মে তড়িৎ সম্পদ ডিভাইডেড চলতি দায়। হ্যাঁ রাইট ফাল্গুনি, তুমি রাইট। লেখো। স্যার তড়িৎ সম্পদের জায়গায় কি তরল সম্পদ বলা যাবে? আরে একই তো কথা, যেই লাউ সেই তো কদু, যেই দ্বীপ সেই তো বসাক, বুঝো নাই? তোমাকে যদি আমি বসাক বলে ডাকি সেটা কি ভুল হবে? না স্যার। ওই দ্বীপ বলে ডাকলেও যা হবে, বসাক বলে ডাকলেও তাই হবে। আমার নাম মমিনুল ইসলাম মমিন, আমার স্কুলের পোলাপান মমিনুল বলে ডাকে, আর লোকাল পোলাপান মমিন বলে ডাকে, একই তো জিনিস। আচ্ছা, একই ব্যক্তি স্যার, একই ব্যক্তি। হ্যাঁ, তড়িৎ অনুপাত সমান তড়িৎ সম্পদ ডিভাইডেড তড়িৎ দায়। ওকে, তড়িৎ দায় না স্যার, চলতি দায়। ফাঁকা রাখো। চলতি দায় স্যার। ও সরি, আরে মাথা নষ্ট হয়ে গেছে। তড়িৎ সম্পদ ডিভাইডেড চলতি দায়, ঠিক আছে? আচ্ছা জি স্যার। জি। 2 লাইন লেখার মতো জায়গা ফাঁকা রাখো। রাখছি। রাখছো? নিচে লেখো এখানে। এখানে তড়িৎ সম্পদ। এখানে তড়িৎ সম্পদ সমান তড়িৎ সম্পদ সমান লেখো চলতি সম্পদ, তারপরে বিয়োগ চিহ্ন দাও, তারপরে লেখো মজুদ পণ্য বিয়োগ অগ্রিম ব্যয় বা অগ্রিম খরচ। স্যার এটা সমাপনী মজুদ হবে না? এই সমাপনী মজুদটাই মজুদ পণ্য। হ্যাঁ, লেখো অগ্রিম খরচ। তড়িৎ সম্পত্তি সমান চলতি সম্পদ বিয়োগ মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য বিয়োগ অগ্রিম খরচ। হইছে? স্যার স্যার এখানে শুধু কি 10% ঋণপত্র এটাই কি স্যার দীর্ঘমেয়াদী দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কার কোশ্চেন আছে বলো? স্যার দুইটা বলো, শুনতেছি। খরচ এখানে দুইটা মজুদ পণ্য আছে, কোনটা নিব তাহলে? সমাপনী মজুদ, সমাপনী মজুদ মানে তুমি লেখো, 15,000 এখানে লেখো যে তড়িৎ সম্পত্তি সমান চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ। প্রারম্ভিক মজুদ পণ্য তো সম্পত্তি না। স্যার খরচ। হ্যাঁ, সমাপনী মজুদ লেখো চলতি সম্পত্তি বিয়োগ সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ। স্যার বলো। অগ্রিম খরচ তো সম্পদ, চলতি সম্পদ, এবং সমাপনী মজুদ পণ্য তো চলতি সম্পদ। আবার আমরা টোটাল যখন চলতি সম্পদটা হিসাব করব তখনও কি সমাপনী মজুদ পণ্য আর অগ্রিম খরচটা কি ধইরা টোটাল সমাপনী মানে চলতি সম্পদটা হিসাব করব, নাকি ওটা বাদে হিসাব করব? মানে কিভাবে বুঝলাম না। আচ্ছা ধরো
একটা মানুষ, সম্পূর্ণ মানুষ, তার পায়ে ধরো পুরো পায়ে ক্যান্সার হয়েছে, তাহলে ওকে বাঁচানোর জন্য কি করতে হবে? পা কাটতে হবে। পাটা কেটে পা ফেলতে হবে, কাটতে যতটুকু হবে। ক্যান্সার আক্রান্ত হয়েছে অতটুকু কেটে ফেলতে হবে। তো ধরো পুরা মানুষটা হচ্ছে চলতি সম্পদ, হ্যাঁ, আর তড়িৎ সম্পদ হচ্ছে হলো ক্যান্সারের অংশটুকু বাদ দেওয়ার পর যতটুকু থাকবে অতটুকু হচ্ছে কি তড়িৎ সম্পদ। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার। বুঝছি। তো স্যার আমার ধর আমি চলতি সম্পদ সবটা নিয়ে হিসাব করব, তারপর ওই হ্যাঁ, হ্যাঁ, টোটাল হ্যাঁ। চলতি সম্পদ থেকে ওই দুটো বাদ দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুমি যদি আগেই বাদ দাও তাহলে থাকলো আর কি, তুমি যদি ওই মজুদ পণ্য আর অগ্রিম খরচ যদি বাদ দিয়ে দাও তাহলে তো তোমার যা থাকবে সেটা হচ্ছে তড়িৎ সম্পদ থাকবে। কথা কি বুঝছো নাকি বোঝো নাই? জি স্যার, জি স্যার আচ্ছা। বুঝেছি। তাহলে আমাদের চলতি সম্পদ কত হাজার? 15,000। 70,000। 50,000 70 জি স্যার। চলতি সম্পদ কত হাজার? 70,000। ও 70,000 মজুদ পণ্য মনে মজুদ করছিলাম। পণ্য কত হাজার? 15,000। 15,000। অগ্রিম ব্যয় অগ্রিম ব্যয় 5,000। 5,000, লেখো 5,000। এবার স্যার বিয়োগ করে দাও, মজুদ কত পণ্য আসলো? 15,000। 50 মজুদ পণ্য এই যে সমাপনী মজুদ পণ্য যেটা ওইটা। 50,000 স্যার টোটাল। তাহলে আমাদের তড়িৎ সম্পদ কত টাকা বের হইছে? 50,000। 50,000। তাহলে তড়িৎ এবার মানটা বসায় দাও। 50,000 কে ভাগ করবা চলতি দায় অর্থাৎ 30,000 টাকা দিয়ে ভাগ 30,000 করবা। আর এটা আনস আসছে 1.66 অনুপাত 1। অ্যানসার কত আসছে? 1.67। 1.67 ইসটু 1। 1 কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার ঠিক আছে বুঝছি। সবাই? জি স্যার। হ্যাঁ স্যার বুঝছি স্যার। আচ্ছা, জি ওকে স্যার ওকে। বুঝছি। গ নাম্বার লেখো মজুদ আবর্তন অনুপাত। ফাল্গুনী সূত্র বলো, মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? ভেরি ব্যাড। আমি বলি স্যার পারি। আহাত বলো মজুদ স্যার আবর্তন ভুলে অনুপাতের সূত্র কি? গেছি। স্যার বিক্রয় গড় মজুদ। অডিও অন করো আহাত, অডিও অন করো, তোমার অডিও অফ আছে। মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে হলো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ পণ্য। লেখো স্যার মজুদ গড় আবর্তন মজুদ অনুপাত পণ্যের সমান। সূত্র হচ্ছে স্যার প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ এই যে পণ্য এই যে ডিভাইডেড তুমি বাই মাইর 2। খাবা, কিন্তু মাইর খাবা, মাইর খাইলা। মাইর খা। লেখো মজুদ আবর্তন অনুপাত সমান বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ পণ্য। আচ্ছা, তিনজন ব্যক্তি, ফার্স্ট হইছে দীপ, জি স্যার। রিফাত, উসাইমা আদনান ভাই। উইলিয়াম। ও স্যার ম্যাম। এদেরকে পুরস্কৃত করা হবে। ফোন নাম্বারটা আমাদের পেজে দিয়ে দিও। ওকে, এখনই দিতেছি। আচ্ছা আচ্ছা ওকে। সূত্র লেখছো, মজুদ আবর্তন অনুপাতের সূত্র লেখছো? জি স্যার। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। 2 লাইন লেখার মতো জায়গা ফাঁকা রাখো। ওই যে আমি যে ভিডিওতে যেভাবে দেখাইছি, ভিডিওতে দেখছো না 2 লাইন লেখার মতো জায়গা কিভাবে ফাঁকা রাখতে হয়? জি স্যার। দেখো বিক্রিত পণ্যের ব্যয় সমান, লেখো এখানে বিক্রিত পণ্যের ব্যয় সমান ও বিক্রিত পণ্যের ব্যয় তো দেওয়াই আছে 4,50,000 টাকা। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে লেখো তাহলে বসাই গড় দিই। মজুদ সমান, গড় মজুদ সমান। গড় মজুদ সমান একটা টান দাও, লম্বা একটা টান দাও। দিছো? নাম্বার উপরে লেখো দিচ্ছি স্যার। প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ আর সমাপনী যোগ মজুদ divided by সমাপনী 2 মজুদ ভাগ 2 করে ফেলো। প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। স্যার করছি 12,500। গুড। অ্যানসার আবার বইলো না, সবাই করুক। তুমি তো এলিয়েন জি স্যার। আর সবাই তো মানুষ। এলিয়েন শুটার পুরা।
হইছে? হ্যাঁ স্যার 36 বার। গড় মজুদ হচ্ছে আমাদের বের হইছে 12,500। জি স্যার হইছে। আরেকটা কথা বলতেছি, আমার প্রথম 3টা ভিডিও অর্থাৎ প্রিমিয়াম যে 3টে ভিডিও যারা দেখবে তারা এখানে ক্লাসটা ভালো পারফর্ম করতে পারবে, আর যারা ওই ভিডিওগুলো দেখে নাই তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো জুমে ক্লাস করার আগে অবশ্যই এই ক্লাসটা ভালোভাবে করে আসতে হবে, এছাড়া কিন্তু সম্ভব না। ওই ক্লাসগুলো একদম ওই প্রিমিয়াম ক্লাসগুলো যাদের একদম মাথায় থাকবে সূত্রগুলো, রিফাতের যেমন মাথায় আছে, জি স্যার। রিফাতকে যারা আইডল মানতে পারবে এই মুহূর্তে, রিফাতের কিন্তু একদম দেখো আদর্শ মান পর্যন্ত ওর মাথায় আছে। ওয়াও। ঠিক আছে, তো যাদের এরকম থাকবে তারা আসলে ভালো করবে। ওই 3টা ভিডিও সবাই বারবার দেখবা। আচ্ছা, 36 বার অ্যান্সার স্যার পারছো নাকি পারো নাই? পারছি। কারো কোনো কোশ্চেন আছে? নাই। রিফাত বলো, দায় মালিকানা অনুপাতের সূত্র কি? দায় মালিকানা অনুপাত ইকুয়াল টু বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। গুড গুড। তোমাকে ঢাকা যাব আমি হয়তোবা আগামী শুক্রবারে, তোমাকে বিরিয়ানি খাওয়ামু, যাও পারার জন্য, দেখা যদি হয়। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তো লেখো দায় মালিকানা অনুপাত সমান বহিদায় ডিভাইডেড মালিকানা তহবিল। লিখছো? জি স্যার। 2 লাইন লেখার মতো জায়গা ফাঁকা রাখো। লিখছো? জি স্যার। লেখো বহিদায় সমান, এখানে বহিদায় সমান, এখানে বহিদায় সমান বহিদায় সমান দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায়। বহিদায় সমান 55,000 টাকা স্যার। দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায়। আগে আগে কথা বলবা না রিফাত, অন্যদের এতে ডিস্টার্ব স্যার। হয়। আচ্ছা। আচ্ছা, আমাদের দীর্ঘমেয়াদী দায় ফাতেমা ইউসা বলবা কত টাকা বলো তো? 25,000 টাকা। 25,000 টাকা। লেখো দীর্ঘমেয়াদী দায়ের নিচে লেখো 25,000। আর চলতি দায় কত? দীপ বলো। স্যার চলতি দায় হইতেছে কি 30,000। 30,000। তাহলে 25,000 আর 30,000 যোগ করলে কত হাজার? 55,000। 55,000। 55,000 টাকা হচ্ছে আমাদের বহিদায়। এটা বোঝা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে কোনো? নাই। না স্যার। লেখো মালিকানা তহবিল সমান, মালিকানা তহবিল সমান শেয়ার মূলধন যোগ সংরক্ষিত আয় মাইনাস ভুয়া সম্পদ। সূত্র কি? শেয়ার মূলধন যোগ সংরক্ষিত আয় মাইনাস ভুয়া সম্পদ। আমাদের শেয়ার মূলধন কত টাকা দেয়া আছে? 1 লাখ। শেয়ার মূলধন কত আছে? 1 লাখ। 1 লাখ। 1 লাখ। সংরক্ষিত আয় কত টাকা দেয়া আছে? 40,000। 40,000। ভুয়া সম্পদ কত হাজার? 5,000। 5,000। তাহলে আমাদের মালিকানা তহবিল কত বেরোলো? 1,35,000। 1,35,000। এবার ক্যালকুলেশন করে ফেলো। বহিদায় হচ্ছে 55,000, মালিকানা তহবিল 1,35,000। তাহলে অ্যান্সার আসবে 0.4:1। স্যার আমার একটা কোশ্চেন নেন। দাঁড়াও, কোশ্চেন পরে নেই, সবাই শেষ করুক এটা আগে। আচ্ছা। সবার কি অ্যান্সার মিলছে? জি স্যার মিলছে। মেলে নাই এমন কেউ আছো? আচ্ছা, সবারই মিলছে, ভেরি গুড। এখন আমি একটা কথা বলি, অনেকেই হয়তোবা নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেক কিছু মিস করছো, রাইট? তো জি। এটা কিন্তু রেকর্ড হয়েছে ক্লাস,
যেহেতু রেকর্ড হয়েছে আমি এখনই ক্লাসটা আপলোড করে রাখবো আজকের ডেট দিয়ে এবং ঢাকা বোর্ড 2019 লেখে। তো তোমরা তোমাদের প্রাইভেট গ্রুপে ভিডিওটা পেয়ে যাবা, ভিডিওটা বারবার দেখবা। এখন তোমাদের একটা বাড়ির কাজ দেই। রাজশাহী বোর্ড 2019 কোশ্চেন দেখা যায়? জি স্যার। এটা হচ্ছে বাড়ির কাজ, আগামী দিন চেষ্টা করবা। স্যার এটা কি দিয়ে দিবেন ইয়েতে? ও দিয়ে দিব কেন, এখানে তো দেখতেই পাচ্ছ ভিডিওতে ইয়া করবা, ভিডিওর সবার শেষে যায় প্লে করবা। 40 মিনিটের ভিডিও প্রায় সবার শেষে যায় প্লে করবা। ওকে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। আরেকটা কথা বলে নেই, আমার যে প্রিমিয়াম 3টা ভিডিও আছে, যারা এই অধ্যায়ে ভালো করতে চাও, 10-এ 10 পেতে চাও, তাদের জন্য ওই 3টা ভিডিও দেখাই যথেষ্ট। আমার কথা কি ঠিক না ব্যাঠিক? রিফাত বলো, যেহেতু তুমি সবচেয়ে ভালো পারফর্ম ঠিক স্যার। করতেছো। স্যার ঠিক আছে আপনার কথা। যে আমি যে 3টা ভিডিও দিছি, ওই 3টা ভিডিওর ভিতরে বোর্ডের যত কোশ্চেন আছে সবকিছুর ব্যাপার স্যাপার ওইখানে আলোচনা করা আছে এবং সূত্রগুলো স্যার, কিন্তু A আমি to Z সবকিছু input। যেগুলো আসার মতন ওই 3টা ভিডিওর মধ্যে কি আলোচনা করছি। যারা এই জুম ক্লাস ভালোভাবে বুঝতে চাও, ওই 3টা প্রিমিয়াম ভিডিও যদি ভালোভাবে দেখো, তাহলে তারা খুব সহজে এটা বুঝতে পারবা। আমি বোর্ড কোশ্চেন, যেগুলো কঠিন কঠিন বোর্ড কোশ্চেন আছে, সহজগুলো তো তোমরা এমনিতেই পারবা। কঠিন কঠিন বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি জুম ক্লাসে সমাধান করাবো। এতে আসলে ভালো হয়, তোমরা সরাসরি কোশ্চেন করতে পারো এবং আমি সেটার উত্তর দিতে পারি। রিফাত কি যেন বলতে চাচ্ছিলা, বলো। স্যার আমি বলতে চাইছিলাম স্যার, ওই যে মালিকানা তহবিলের ওই যে বিকল্প সূত্রটা ইউজ করছি স্যার, মোট দেয় মাইনাস বহির দেয় আমার মাইনাস কথা শোনো, ভুয়া সম্পদ। তুমি যে দিক দিয়েই যাও, যে সূত্রই ব্যবহার করো, অ্যানসার কি আসবে? এই যে তোমাদেরকে আমি বিনিয়োজিত মূলধন বের করার কতগুলো পদ্ধতি দেখালাম, 5টা মনে হয়। 5-6টা পদ্ধতি দেখাইলাম না? তুমি যে দিক দিয়েই করো না কেন, তোমার অ্যানসার কি আসবে? সেম আসবে। এখন অনেক শিক্ষক বলে আমার নিয়মে না করলে কাটা, তো সেগুলো যেন না হয়। যে কোনো, আমার মতে যে কোনো ভাবে তুমি করলে সেটা যদি সঠিক হয় সেটাতে মার্ক দেওয়া হবে। কারো কোনো কোশ্চেন আছে আর? স্যার একটা কথা, এই যে বলো। আপনি যে একটা মানে ভিডিও দিছিলেন না, ওই যে এই অনুপাতের, ওইটা একটা ভালো করে ভিডিওতে দেখা যায় না, আপনি একটু পিকচার তুলে আপলোড করে দিয়ে। কোন অনুপাতের? ওই যে আরেকটা ভিডিও দিছিলেন না স্যার, ওই যে মানে যে কিভাবে বলে জানি, ওই যে বাকি সূত্রগুলো মানে অনুপাত বের করা আদর্শ মান সহ, ওইটির ছবি তুলে কি আপলোড করা যাবে? মানে ছবি ভিডিওতে ভালোভাবে দেখা যাচ্ছে না, এটা বলতেছো? মানে হ্যাঁ, অনেকগুলো অস্পষ্ট অস্পষ্ট লাগে, মানে সব দেখা যায় না এমন না, মানে কিছু কিছু জিনিস আমি দেখা তো যায়। মুখ দিয়ে বলে দিছি, তুমি আমার মুখের সাথে মিলাই নিবা, দেন তাই তো হয়ে গেল। স্যার কতটিতে স্যার আপনি 2 বলছেন, 2 এর জায়গায় 0 লেখা, মানে এই কারণে আমার মানে একটু কোনটা স্পেশালি সেটা বলো তো, 2 এর জায়গায় কোথায় শূন্য লেখা সেটাকে আমাকে একটা স্ক্রিনশট পাঠাইও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লেস দেন 1 মিনিট আছে ক্লাস। বাড়ির কাজটা সবাই আজকেই জমা দিয়ে দিবা। আমি কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা আপলোড করে দিচ্ছি তোমাদের গ্রুপে আজকে ডেট দিয়ে। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস। যারা কোথাও হয়তো বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে বুঝো নাই, তারা করে ফেলো এবং বাড়ির কাজটা করে জমা দিবা। বাড়ির কাজ না করলে কিন্তু খবর আছে, সোজা কথা বলে দিলাম। বগুড়া থেকে কিন্তু পিটামু সব আসবে, বাংলাদেশে তুমি যে প্রান্তেই থাকো। ওকে, আর যারা যারা পুরস্কার পাইছো তারা ফোন নাম্বারটা পেজের মেসেজ ইনবক্সে দিয়ে দাও, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।